আজকে আমরা গুণগত রসায়ন এই অধ্যায়টা থেকে পড়বো। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে দ্রাব্যতা গুণ। তো আমরা এখন আলোচনায় চলে যাই আর সময় নষ্ট না করি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমরা গতদিন কিন্তু দ্রাব্যতা সংক্রান্ত একটা সংজ্ঞা পড়েছিলাম মূলত প্রথম লেকচারটাতে। ওই লেকচারটাতে যেটা ছিল ওই সময় বলা ছিল এরকম যে দ্রাব্যতা সমান যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে দ্রাব্যতা সমান আমরা দিছিলাম মূলত দ্রব্য এবং দ্রাবকের সাপেক্ষে সংজ্ঞাটা ছিল দ্রব এবং দ্রাবক। অর্থাৎ ওই সময় বলা ছিল যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য যোগ করলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় তাকে বলা ছিল দ্রাব্যতা। টার্গেট হচ্ছে কিন্তু সম্পৃক্ত দ্রবণ তৈরি করা। তো প্রথম ওই সংজ্ঞাটাতে ছিল দ্রব্য এবং দ্রাবক এর মধ্যে সম্পর্ক। আজকে আমরা যে সংজ্ঞাটা দ্রাব্যতা পড়বো, আজকে কিন্তু দুইটা সংজ্ঞা পড়বো। তোমরা শিরোনামে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে দ্রাব্যতার বিকল্প সংজ্ঞার কথা বলছিলাম। তো দ্রাব্যতার বিকল্প যে সংজ্ঞাটা সেটা হচ্ছে এরকম। আজকে আমরা সংজ্ঞাগুলো দেব দ্রব্য এবং দ্রবণের সাপেক্ষে। আমরা প্রথম সংজ্ঞাটা পড়েছিলাম দ্রব্য এবং দ্রাবকের সাপেক্ষে সংজ্ঞাটা ছিল। আর আজকে আমাদের সংজ্ঞাটা হবে, আজকে আমরা দ্রাব্যতা সমান আমরা যেটা সংজ্ঞাটা পড়বো সেটা হচ্ছে দ্রব্যের পরিমাণ আর দ্রবণের আয়তন। তো আজকে আমরা যে সংজ্ঞাটা পড়বো সেটা হচ্ছে দ্রাব্যতা সংজ্ঞাটা হবে এরকম, দ্রব্যের পরিমাণের সাথে আমরা দ্রবণের আয়তনের আমরা হিসেব করব। তো দেখো যেটা বলছিলাম, এখন কথা হচ্ছে যে এই যে দ্রব্যের পরিমাণ ভাগ দ্রবণের আয়তন, তো দ্রবণের পরিমাণ এবং দ্রব্যের আয়তন এই ভিত্তিক যে সংজ্ঞাটা হবে, সংজ্ঞাটাকে আমরা একটু যদি একটা ছবির সাহায্যে যদি একটু দেখি তাহলে একটু দেখতে পারি এভাবে যে মনে করা যাক যে এখানে একটা পাত্র আছে, এই পাত্রে দ্রবণটা হচ্ছে 1 লিটার। এখন এই 1 লিটার দ্রবণে আমরা যত গ্রাম পরিমাণ দ্রব্য দিলে একটা সম্পৃক্ত দ্রবণ হবে তাকে মূলত দ্রাব্যতা বলা হচ্ছে। আজকে কিন্তু আমরা দ্রাব্যতার দুইটা বিকল্প সংজ্ঞা পড়বো। তাহলে প্রথম সংজ্ঞাটা কিরকম হচ্ছে, প্রথম সংজ্ঞাটা হচ্ছে এরকম। প্রথম সংজ্ঞাটা যদি আমি বলি তাহলে প্রথম সংজ্ঞা কি থাকছে, প্রথম সংজ্ঞা অনুযায়ী যদি আমি দ্রাব্যতাকে যদি এস ডব্লিউ বলি তাহলে এস ডব্লিউ সমান হচ্ছে দ্রব্যের পরিমাণটা আমি ভর এককে নিচ্ছি। দ্রব্যের পরিমাণটা যদি আমি ডব্লিউ দ্বারা প্রকাশ হয় তাহলে ডব্লিউ, আর নিচে যদি আমি আয়তন যদি ভি বলি তাহলে হচ্ছে এস ডব্লিউ ইকুয়াল হচ্ছে ডব্লিউ ভাগ ভি। এটা হচ্ছে সংজ্ঞা হচ্ছে 1। এই সংজ্ঞা দ্বারা কি বলা হচ্ছে যে ভি যদি হয় 1 লিটার, অর্থাৎ ভি যদি 1 লিটার হয় আর ডব্লিউ যদি গ্রাম এককে যদি আমরা প্রকাশ করি তাহলে এই অনুযায়ী দ্রাব্যতার যে সংজ্ঞাটা এককটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গ্রাম পার হচ্ছে লিটার। প্রথম সংজ্ঞার দ্রাব্যতার সংজ্ঞাটা এখানে দেওয়া যায় যে প্রতি লিটার দ্রবণে যত গ্রাম পরিমাণ দ্রব্য থাকলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। টার্গেট কিন্তু সম্পৃক্ত দ্রবণ তৈরি করা। যত গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় সেই পরিমাণটাকেই মূলত বলা হচ্ছে তার দ্রাব্যতা। আচ্ছা, এটা আমার সমীকরণ নম্বর 1। আর দ্রাব্যতার দ্বিতীয় সংজ্ঞাটা যদি আমরা একটু পড়ি তাহলে আমরা একটু এভাবে বলতে পারবো যে এটা যদি আমরা এস এন দ্বারা সূচিত করি তাহলে এই এস এনটা হচ্ছে মূলত দ্রব্যের পরিমাণটাকে যদি আমরা মোল এককে প্রকাশ করি আর আয়তনটাকে যদি আমরা ভি এককে প্রকাশ করি তাহলে কিন্তু আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারবো। এই এন এর একক যদি হয় মনে করি মোল, এন এর একক হচ্ছে মোল আর আয়তন এককটা মনে করি হচ্ছে লিটার, তাহলে আমরা সংজ্ঞাটা দিতে পারবো এভাবে যে প্রতি লিটার দ্রবণে যত মোল পরিমাণ দ্রব্য যুক্ত থাকলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে সেটাকে মূলত বলা হচ্ছে তার দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতার আমরা দুইটা সংজ্ঞা পেলাম। একটা সংজ্ঞা হচ্ছে যে প্রতি লিটার দ্রবণে যত গ্রাম পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে তাকে বলা হচ্ছে তার দ্রাব্যতা। আর দ্বিতীয় আরেকটা সংজ্ঞা পেলাম যে এই 1 লিটার দ্রবণটাতে যদি আমরা এই গ্রামের পরিবর্তে গ্রাম না লিখে যদি আমরা মোল লিখি, অর্থাৎ যত মোল পরিমাণ দ্রব্য যোগ করলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। এই 1 লিটার দ্রবণে যত মোল পরিমাণ দ্রব্য যোগ করলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় সেইটাকে বলা হচ্ছে তার দ্রাব্যতা। দ্বিতীয় সংজ্ঞা অনুযায়ী আমাদের এককটা দাঁড়াচ্ছে কিন্তু মোল পার লিটার। আচ্ছা, এখন এই দ্বিতীয় সংজ্ঞাটার সাথে প্রথম সংজ্ঞাটা একটা সম্পর্ক আছে, সম্পর্কটা একটু দেখো।
আমরা একটা বিষয় জানি যে মূল সংখ্যা সমান আমরা কি লিখতে পারি, আমরা মূল সংখ্যা সমান লিখতে পারি মূল সংখ্যা সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এরকম, মূল সংখ্যাকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি তাহলে আমরা এন সমান লিখতে পারি ডব্লিউ ভাগ হচ্ছে এম। এখানে এম কি, এম হচ্ছে কিন্তু আণবিক ভর, এম হচ্ছে আণবিক ভর। আচ্ছা, তাহলে এখন আমরা একটা কথা লিখতে পারি, কথাটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে এরকম যে যদি আমরা মোল এককে দ্রাব্যতার সংজ্ঞাটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এস এন সমান আমরা এভাবে লিখতে পারি, আমরা মোল এন এর জায়গায় আমরা লিখতে পারতেছি ডব্লিউ ভাগ হচ্ছে এম ইন্টু 1 ভাই হচ্ছে ভি, বা আমরা এভাবে একটু লিখতে পারি ডব্লিউ বাই ভি ইন্টু হচ্ছে 1 বাই হচ্ছে এম। এখন এই যে ডব্লিউ বাই ভি এইটা সমান কিন্তু লেখা যায় এস ডব্লিউ, আর নিচে কিন্তু আমরা লিখতে পারতেছি এম। তাহলে এস এন সমান কি হলো, এস এন সমান যেটা হলো সেটা হচ্ছে যে গ্রাম এককে প্রকাশিত দ্রাব্যতাকে যদি আমরা আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা মূল এককে প্রকাশিত দ্রাব্যতা পাই। এই বিষয়টা মনে রাখতে হবে। এইটার অর্থ কি হচ্ছে, তাহলে যেটা হচ্ছে আমি এখানে যেটা লিখতে পারতেছি যে গ্রাম এককে প্রকাশিত দ্রাব্যতাকে যদি আমরা আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা মূল এককে প্রকাশিত দ্রাব্যতা পাই। এখন একটা প্রশ্ন দেখো, এখানে বলছে যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 585 গ্রাম পার লিটার, এটা দেয়া আছে গ্রাম পার লিটার এককে। তার দ্রাব্যতাটাকে যদি আমরা মোল পার লিটার এককে নির্ণয় করতে চাই তাহলে অ্যান্সার কত হবে? আমরা জানি যে এই যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 23 আর ক্লোরিনের হচ্ছে 35.5। তো এইটা টোটাল যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত 58.5। তা এইটা হচ্ছে এর আণবিক ভর, এটা হচ্ছে এম এর মান। তা এটা যদি এম এর মান হয় তাহলে এস এন সমান আমরা লিখতে পারবো এস ডব্লিউ, ডব্লিউ এর মানটা কত আছে 585 গ্রাম পার লিটার, মানে হচ্ছে 585 গ্রাম পার লিটার, আর এর আণবিক ভর হচ্ছে 58.5। তাহলে দ্যাট ইজ লেখা যাচ্ছে 10 মোল পার লিটার। তাহলে এখন কথা হচ্ছে এইরকম যদি গ্রাম পার লিটার এককে যদি দ্রাব্যতা দেয়া থাকে তাহলে মোল পার লিটার এককে নির্ণয় করতে পারতে হবে, আবার মোল পার লিটারকে দেওয়া থাকলে এটাতে নির্ণয় করতে পারতে হবে। তখন এইটা কেন জরুরি, জরুরির বিষয়টা একটু বলে দেই। জরুরি হচ্ছে যে আমরা যখন দ্রাব্যতার গুণফল যখন নির্ণয় করব তখন আমরা যে বিষয়টা দেখব, বিষয়টা হচ্ছে এরকম যে তখন কিন্তু আমরা সবসময় কিন্তু মোল পার লিটার এককে দ্রাব্যতা এককটা ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমাদের এই জন্য কি করতে হবে, এই যে সম্পর্কটা যে আছে এই সম্পর্কটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এখন দেখো দ্রাব্যতার গুণফলের সংজ্ঞাটায় বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কয়েকটা কথা আছে। একটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, 2 নম্বর কথা হচ্ছে স্বল্প দ্রবণে কোনো লবণ, 3 নম্বর কথা হচ্ছে একটা সম্পৃক্ত দ্রবণ, 4 নম্বর কথা হচ্ছে যথোপযুক্ত ঘাতসহ মোলার ঘনমাত্রা পদ। তো দ্রাব্যতা গুণফল সংজ্ঞায় বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় কোনো লবণের সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান যে আয়নগুলো থাকে তাদের যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রা পদের যে গুণফল আছে তাকে দ্রাব্যতার গুণফল বলে। আমি যে 4টা শব্দগুচ্ছের নিচে দাগ দিয়েছি সেই 4টা শব্দগুচ্ছের মধ্যে যে কোনো একটা শব্দগুচ্ছ যদি সংজ্ঞায় না থাকে তাহলে কিন্তু তোমাদের সংজ্ঞাটা গ্রহণযোগ্য হবে না। তাপমাত্রার কি প্রয়োজন সেটা তোমরা জানো, আর স্বল্প দ্রবণে লবণ না হলে সাম্যাবস্থা সৃষ্টি হয় না। তারপরে বলা হচ্ছে যে সম্পৃক্ত দ্রবণ প্রয়োজন হয়, কারণ সম্পৃক্ত দ্রবণ না হলে দ্রাব্যতার গুণফল পাওয়া যাবে না, তখন আয়নিক গুণফল হয়ে যাবে, সেটা আমরা আলোচনা করব। আর যথোপযুক্ত ঘাত কি, সেটা হচ্ছে যে মূল সংখ্যাগুলোকে ঘাতে উন্নীত হয়। যথোপযুক্ত ঘাত বলতে বোঝায় মূল সংখ্যা ঘাতে যাবে, ঘাতে যাবে। আচ্ছা, তো আমরা একটা লবণ দেখি, মনে করা যাক যে একটা লবণ হচ্ছে এরকম, যে মনে করো যে একটা লবণ হচ্ছে যে MxAy। এখন এই লবণটা যদি আয়নিত হয় তাহলে কি উৎপন্ন হবে, তাহলে হবে M হবে, X হবে, Y প্লাস হবে, প্লাস হচ্ছে Y হবে, A হবে, মাইনাস X হবে বা X মাইনাস হবে, মূলত X মাইনাস লেখা যায়। তা এই যে একটা লবণ যখন আয়নিত হয় তখন এইটা কিভাবে হয় এইটা একটু দেখো, এই বিষয়টা একটু বুঝার মতো বিষয়, এই বিষয়টা বুঝতে না পারলে একটু সমস্যা হবে। একটা লবণ যদি এরকম হয় যে MxAy, এখান থেকে আমরা কি বুঝি, এই লবণটা থেকে আমরা বুঝি যে এখানে x সংখ্যক m আছে, মানে xটা m আছে, আর কি আছে y সংখ্যক a আছে। তা যেহেতু এখানে x সংখ্যক m আছে তাই m এর সামনে x দিয়েছি, আর যেহেতু y সংখ্যক a আছে তাই a এর সামনে y দিয়েছি।
এটা একটা কথা। তা আমরা ধরে নিচ্ছি এই লবণটা প্রথম পার্টটা, অবশ্যই একটা লবণের প্রথম পার্ট ধনাত্মক হয়, পরেরটা ঋণাত্মক হয়। যেমন কিছু উদাহরণ দিব। আচ্ছা, যেমনটা মনে করো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে কি হবে, এখানে অ্যালুমিনিয়াম হবে প্লাস হবে আর ক্লোরাইড মাইনাস হবে। এখানে কয়টা অ্যালুমিনিয়াম আছে, এখানে একটা অ্যালুমিনিয়াম আছে, তাই এখানে একটা 1 দেওয়া যায়, এখানে 3টা ক্লোরিন আছে তাই এখানে একটা 3 দেওয়া যায়। এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে অ্যালুমিনিয়ামের যোজনী কিন্তু হচ্ছে এই 3টা, তাই এখানে আমরা 3+ লিখবো। আর এখানে কিন্তু ক্লোরিন যোজনী কিন্তু হচ্ছে 1, তাই এখানে 1 লিখবো। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে একটার সংখ্যা অন্যটির চার্জ, একটির সংখ্যা অন্যটির চার্জ, এই কথা আমাদের মনে রাখতে হবে। একটির সংখ্যা কি অন্যটির চার্জ। তাহলে এখন আমরা যদি এই যৌগটা যদি এখন দেখি, কলমের কালিটা একটু চেঞ্জ করে নেই, যদি আমরা এই যৌগটা দেখি তাহলে একটা বিষয় দেখতে পাবো যে এখানে একটার সংখ্যা অন্যটার চার্জ। এখানে x সংখ্যক m আছে তাই m এর সামনে x দিয়েছি, আর y সংখ্যক a আছে তাই y এর সামনে a দিয়েছি। এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটার সংখ্যা অন্যটার চার্জ, তাহলে এই যে এক্সটা যে আছে এই এক্সটা হবে এইটার চার্জ, আর ওয়াইটা যে আছে এই ওয়াইটা হবে এইটার চার্জ। এই যে একটা লবণ MxAy যে আছে, এই লবণটা যখন আয়নিত হয়ে কিন্তু দুইটা আয়ন তৈরি করতেছে, একটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন My+, আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন Ax-। এখন যদি আমরা মোলার ঘনমাত্রাকে স্কয়ার ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে মূলত মোল পার লিটার। এই জন্য বলেছিলাম যে যখন আমরা দ্রাব্যতার গুণফলে যাব তখন আমরা মোল পার লিটার ওটা ব্যবহার করবো। আচ্ছা, এখন এখানে সংজ্ঞায় দেখো বলছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণ কোনো লবণের সম্পৃক্ত দ্রবণ থেকে যে আয়নগুলো উৎপন্ন হয়, এই যে আয়নগুলো যে উৎপন্ন হলো, এটা একটা আয়ন, এটা একটা আয়ন, এই আয়নগুলোর যথোপযুক্ত ঘাত এর গুণফলটাকে বলা হচ্ছে দ্রাব্যতার গুণফল। এখন এই m এর ঘনমাত্রাকে যদি আমরা m এভাবে এবং y এই a এর ঘনমাত্রাকে যদি আমরা a এভাবে যদি আমরা প্রকাশ করি, তাহলে দ্রাব্যতার গুণফল কাকে বলা হচ্ছে? দ্রাব্যতার গুণফলকে KSP দ্বারা সূচিত করা হয় এবং KSP সমান লেখা যাচ্ছে যে m আয়নের ঘনমাত্রা, m আয়নটা হচ্ছে m আয়নের ঘনমাত্রা গুণন a আয়নের ঘনমাত্রা, a হচ্ছে x মাইনাস বা মনে করো যে x মাইনাস। আচ্ছা, এইটা হচ্ছে কিন্তু দ্রাব্যতার গুণফল, এইটাই হচ্ছে দ্রাব্যতার গুণফল। তাহলে হচ্ছে কি একটা লবণ থেকে যে সকল আয়ন উৎপন্ন হয়, এই আয়নগুলোর যথোপযুক্ত ঘাত সহ ঘনমাত্রা পদের গুণফলটাকে মূলত তার দ্রাব্যতার গুণফল বলা হয়। এই দ্রাব্যতার গুণফলে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই এখানে ঘনমাত্রার যে দ্রাব্যতার যে এককটা ব্যবহার করতে হবে, সেটা অবশ্যই মোল পার লিটার এককে ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আমরা আর একটা বিষয় দেখি। বিষয়টা হচ্ছে এরকম যে মনে করা যাক যে এখানে এই লবণটার ঘনমাত্রা হচ্ছে S মোল পার লিটার, এই ঘনমাত্রাটা হচ্ছে S মোল পার লিটার, অর্থাৎ এই লবণটার ঘনমাত্রা হচ্ছে S মোল পার লিটার। তাহলে এখানে কি হবে, এখানে x সংখ্যক S উৎপন্ন হবে এবং এখানে কি হবে, y সংখ্যক S উৎপন্ন হবে। কারণটা হচ্ছে একটা লবণ থেকে যে আয়নগুলো উৎপন্ন হবে সেগুলো তাদের মূল সংখ্যার সাথে গুণ হিসেবে আসবে। যেমনটা দেখো এখানে বলছিলাম, যেমন মনে করো আমরা যদি এখানে মনে করো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি একটা নেই, তাহলে আমরা একটা অ্যালুমিনিয়াম 3+ পাবো আর 3টা Cl- পাবো। পাশাপাশি আমরা যদি দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেই তাহলে কি হবে, যদি দুইটা নেই তাহলে এখানে হবে দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে আর 3 দুগুণে 6টা ক্লোরাইড মাইনাস হবে। তাহলে এখানে যদি আমরা S সংখ্যক যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেই, তাহলে আমরা এখানে S সংখ্যক অ্যালুমিনিয়াম পাবো এবং 3S পরিমাণ ক্লোরাইড আয়ন পাবো। এখন যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে এরকম যে যদি মনে করো যে এই লবণ MxAy এর ঘনমাত্রা যদি A হয়, এইটার ঘনমাত্রা যদি S হয় আর এইটার ঘনমাত্রা যদি, তখন কি হবে, XS হবে আর A এর ঘনমাত্রা হবে YS। এখন আমরা এই মানগুলো যদি এখানে যদি আমরা বসিয়ে দিই, ও হ্যাঁ আর একটা কথা বলি, এখানে একটা কিন্তু কথা ছিল যে যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রা পদ। তো যথোপযুক্ত ঘাতের বিষয়টা কি, যথোপযুক্ত ঘাতের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এখানে দেখো এই m এর সামনে মূল সংখ্যা হচ্ছে x, তাই এখানে পাওয়ার হিসাবে x আসবে, আর a এর সামনে মূল সংখ্যা হচ্ছে y, তাই এখানে পাওয়ার হিসাবে কিন্তু y আসবে। এইটাই হচ্ছে দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফলের সংজ্ঞায় বলা হচ্ছে যে একটা লবণ থেকে যে সকল আয়ন উৎপন্ন হয়, এই আয়নগুলোর মোলার ঘনমাত্রার যথোপযুক্ত ঘাত সহ
গুণফলটাকে বলা হচ্ছে তার দ্রাব্যতার গুণফল। যথোপযুক্ত ঘাত বলতে কি বোঝায়, এই সামনে যে মূল সংখ্যাটা থাকবে, মূল সংখ্যাটা কি হবে, ঘাতে উন্নীত হবে, মূল সংখ্যাটা ঘাতে উন্নীত হবে। আচ্ছা, এখন যেটা বলি, তাহলে এর ঘনমাত্রা যদি এস হয় তাহলে আমরা বুঝতে পারছি এর ঘনমাত্রা হচ্ছে এক্স এস আর এর ঘনমাত্রা হচ্ছে ওয়াই এস। এখন এই ঘনমাত্রার এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে কেএসপি সমান আমরা কি লিখতে পারবো, কেএসপি সমান আমরা লিখতে পারবো এম এর ঘনমাত্রা ছিল এক্স এস এর উপর পাওয়ার আছে এক্স গুণন এর ঘনমাত্রা কি হচ্ছে ওয়াই এস, এর পাওয়ার হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন কি লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এস টু দি পাওয়ার এক্স গুণন ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার ওয়াই। তাহলে যদি এখন আমরা একটু লিখতে চাই তাহলে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু হচ্ছে এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। যারা সূচক বুঝো তাদের এইটার সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে কেএসপি সমান আমরা কিন্তু এই লাইনটা লিখতে পারি। তো যদি এমসিকিউর সময় যদি আসে, এখানে দেখো যদি ঘনমাত্রা যদি জানা থাকে, এটা হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা কি আসলে হচ্ছে, এটা হচ্ছে আসলে একটা দ্রাব্যতা। কি রকম দ্রাব্যতা, মোল পার লিটার এককে প্রকাশিত দ্রাব্যতা। এই মোল পার লিটার এককে প্রকাশিত দ্রাব্যতাটাই হচ্ছে মূলত তার ঘনমাত্রা। তাহলে আমরা কেএসপি সমান এক্স টু দি পাওয়ার এক্স এবং ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস এক্স প্লাস ওয়াই এই জিনিসটা পাবো। এই এক্স ওয়াই গুলো কোথায় থেকে পাবো, এক্স ওয়াই গুলো কিন্তু আমরা লবণটা থেকে পাবো। তাহলে এখন তোমরা এখন আমাকে একটু বলো তো, যে আমি যদি মনে করো যে ম্যাগনেসিয়াম আয়োডাইড যদি আয়নিত হয় এভাবে, ম্যাগনেসিয়াম আয়োডাইড যদি এইভাবে আয়নিত হয়, এমজিআই টু যদি মনে করো যে ম্যাগনেসিয়াম কি হবে, প্লাস হবে, তবে ম্যাগনেসিয়ামের ম্যাগনেসিয়ামের সংখ্যা হচ্ছে এক, তাই এখানে এক, আর একটার সংখ্যা অন্যটা যদি নিতাম আমরা, এখানে হচ্ছে দুই, প্লাস হচ্ছে আই কি হবে, আই এর সংখ্যা হচ্ছে দুইটা, তাই সামনে একটা দুই হবে, আর এর সংখ্যা হচ্ছে এক, তাই পাওয়ার হিসেবে মাইনাস এক হবে বা মাইনাস হবে। এই এর ঘনত্ব যদি এস হয়, তাহলে দেখো ম্যাগনেসিয়াম আয়োডাইডের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল কেএসপি সমান কি লেখা যাবে, কেএসপি সমান যেটা লেখা যাবে সেটা হচ্ছে যে, এখানে দেখো এখানে কিন্তু এক্স এর মান হচ্ছে ওয়ান আর ওয়াই এর মান কিন্তু হচ্ছে টু। তাহলে আমরা লিখতে পারবো ওয়ান টু দি পাওয়ার ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার টু ইন্টু এস ইন্টু ওয়ান প্লাস টু। তাহলে কি হচ্ছে, দুই দুগ্ন হচ্ছে চার, আর হচ্ছে এস কিউব, তাহলে ফোর এস কিউব হচ্ছে। তো মূলত এখানে যে চার্জ গুলো থাকে, এখানে দুই চার্জ আর এখানে এক চার্জ, মোট হচ্ছে তিনটা চার্জের কারণে কিন্তু পাওয়ার হচ্ছে তিন, এটা মনে রাখা যায়, তিনটা চার্জের কারণে পাওয়ার হচ্ছে তিন। আচ্ছা, যেমন এখানে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাই পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে হচ্ছে একটা দুই একটা এক, তার মানে দুই আর একে তিন পাওয়ার। এখন দেখো একটা প্রশ্ন হচ্ছে এরকম, তা বলছে যে সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা যে এত গ্রাম পার লিটার, এর ফর্মুলা ওজন মানে এম এর মানটা দেওয়া আছে, এম এর মানটা দেওয়া আছে 143.32 গ্রাম পার লিটার। তাহলে তার দ্রাব্যতার গুণফল অর্থাৎ কেএসপি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা এটা কিভাবে করতে পারি, তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এই যে গ্রাম পার লিটার যে এককটা আছে এইটাকে আমাদের আগে মোল পার লিটার এককে আগে নিয়ে আসতে হবে, মোল পার লিটার এককে নিয়ে না আসলে হবে না। তাহলে আমরা জানি যে এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাকে যদি আমরা এস দ্বারা সূচিত করি, তাহলে এস সমান আমরা লিখতে পারতেছি এস এন সমান আমরা কি লিখি, এস ডব্লিউ ভাগ এম। তাহলে এস ডব্লিউ হচ্ছে কত, 0.015, আর এম এর মানটা এখানে দেওয়া আছে 143.32, অর্থাৎ এইটা হচ্ছে তোমার এস ডব্লিউ এর মান, এস ডব্লিউ এর মান গ্রাম পার লিটার এককে দেওয়া আছে, যেটাকে মোল পার লিটার এককে নিয়ে আসতে হবে। আর এখানে আণবিক ভর এম এর মান দেওয়া আছে। আমাদের জিনিসটা জানা ছিল এরকম যে এস এন সমান আমরা লিখতে পাচ্ছিলাম যে এস ডব্লিউ বাই হচ্ছে এম, এটা হচ্ছে 1.04 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 10 টু দি পাওয়ার 4 এত মোল পার লিটার। তাহলে এই যে দেখো, যদি গ্রাম পার লিটার এককে যদি দেয়া থাকে তাহলে এটাকে অবশ্যই আগে মোল পার লিটার এককে নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে আমরা দ্রাব্যতার গুণফলে বসাই দিতে পারবো না। দ্রাব্যতার গুণফলকে আমরা স্কয়ার ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, যার একক হচ্ছে মূলত মোল পার লিটার। আচ্ছা, তাহলে এখন এইটার ক্ষেত্রে এখন আমরা দ্রাব্যতার গুণফলটা কিভাবে লিখতে পারি, তোমরা অনেকেই ফট করে ওই যে এই সূত্রটা বসাই দিতে চাও যে কেএসপি সমান হচ্ছে এস স্কয়ার, হ্যাঁ বসাই দিয়ে এখানে যা দ্রাব্যতার এখানে যে 1.04 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মানটা বসাই একটা স্কয়ার দিলে দিয়ে মানটা তোমরা যা হওয়ার তাই লেখো। কিন্তু যদি ডিটেলস যদি প্রশ্নটা আসে, যদি রিটেনে যদি কোশ্চেনটা যদি আসে, তাহলে কিন্তু এভাবে লেখা যাবে না। যদি এমসিকিউ আসে তোমরা তাহলে ওভাবে তোমরা লিখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু যদি
লিখিত হতে তাহলে ওভাবে লেখা যাবে না। এখানে কি লিখতে হবে, আগে লিখতে হবে সিলভার ক্লরাইডটা কিভাবে আগে আয়নিত হচ্ছে সেইটাকে দেখাতে হবে। সিলভার ক্লরাইড আয়নিত হচ্ছে এভাবে যে সিলভার আর হচ্ছে ক্লোরিন, এই তো সিলভারও আছে একটা, ক্লোরিনও আছে একটা, মানে সিলভার হচ্ছে +1, ক্লোরাইডও হচ্ছে -1। সিলভার ক্লরাইড আয়নিত হলে এরকম হবে। এখন এর দ্রাব্যতা যদি মনে করো কত দেয়া আছে, 1.04 × 10⁻⁻4 হয়, তাহলে সিলভারের দ্রাব্যতাটাও 1.04 × 10⁻⁻4, এবং ক্লোরাইডের যে দ্রাব্যতা সেটা কিন্তু 1.04 × 10⁻⁻4 হবে। তাহলে এর ক্ষেত্রে কেএসপি সমান কি হবে, কেএসপি সমান হচ্ছে এরকম সিলভার আয়নের ঘনমাত্রা আর হচ্ছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, যেহেতু এদের সামনে এক আছে তাই এখানে পাওয়ার 1 দেওয়া না দেওয়া একই হিসেব। আচ্ছা, তাহলে এর মানটা কত, এর মানটা হচ্ছে 1.04 × 10⁻⁻4, আর ক্লোরাইড আয়নের ঘনত্ব হচ্ছে 1.04 × 10⁻⁻4। তাহলে এই দুটো যদি এখন তোমরা গুণ করো তাহলে যে মানটা আসে সেটা হচ্ছে 1.046 × 10⁻, কত আসে, 10⁻, এটা পাওয়ার তুলে দিলে কত আসে, এটা পাওয়ার তুলে দিলে যত আসবে আসবে, মানে এটা এরকম হবে না। তোমরা একটু হিসাবটা একটু করো, হিসাবটা আমার কাছে করা নেই, জাস্ট খালি তাহলে কি হচ্ছে, তাহলে এখানে যেটা হচ্ছে যে এই যে 1.04 × 10⁻⁴ এর উপর যদি স্কোয়ার তুলে দাও তাহলে কিন্তু অ্যান্সারটা হচ্ছে। তাহলে একটা বিষয় দেখা যাচ্ছে যে যদি দ্রাব্যতা দেয়া থাকে তাহলে কিন্তু দ্রাব্যতার গুণফল কিন্তু নির্ণয় করা যায়। এখন আমরা একটা প্রশ্ন দেখবো যেখানে দ্রাব্যতার গুণফল দেয়া থাকবে কিন্তু দ্রাব্যতাটা নির্ণয় করতে হবে। সমস্যা নাম্বার 2টা হচ্ছে এরকম যে 25°C তাপমাত্রায় ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার গুণফলের মানটা দেয়া আছে, এর দ্রাব্যতা ফ্লোরাইড আয়নের, কার ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করো, কোন আয়নের, ফ্লোরাইড আয়নের শুধু ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটা একটু বুঝের মতো অঙ্ক, অঙ্কটাতে একটু প্যাচ আছে। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আমরা জানি যে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড যদি আয়নিত হয়, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড যদি আয়নিত হয় তাহলে কি হবে, ম্যাগনেসিয়ামটা প্লাস হবে, চার্জগুলো আমি পরে দিই, হ্যাঁ মানে ঠিক করে পরে দিই, আগে লিখি, আগে এটা মাইনাস হবে। ম্যাগনেসিয়াম ফ্লোরাইড যদি আয়নিত হয় তাহলে ম্যাগনেসিয়াম প্লাস হবে আর ফ্লোরাইড মাইনাস হবে। এখন ম্যাগনেসিয়াম কয়টা আছে, একটা আছে, তাই এখানে হচ্ছে 1। ফ্লোরিন কয়টা আছে, মানে ফ্লোরাইড আছে 2টা, তাই এখানে একটা হচ্ছে 2। এখন কথা ছিল যে একটা সংখ্যা অন্যটার চার্জ, তাহলে ফ্লোরাইডের সংখ্যা 2, তাহলে অন্যটা মানে ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে 2, আর ম্যাগনেসিয়ামের সংখ্যা হচ্ছে 1, তাই ফ্লোরাইডের চার্জ হচ্ছে 1, এটা 1 এখানে দেওয়া না দেওয়া একই হিসাব। আচ্ছা, এখন এই ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা যদি S হয়, দ্রাব্যতা যদি S হয় তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম 2+ এর দ্রাব্যতা S হবে, আর ফ্লোরাইডের দ্রাব্যতা কত হবে, তো এটা হচ্ছে 2S। আচ্ছা, এখন 2S হয় তাহলে এখন আমাদের কেএসপি কত হচ্ছে, কেএসপি সমান আমরা লিখতে পারবো ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা, এটা 2+ ঘনমাত্রা ইনটু হচ্ছে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, এটা কিন্তু হচ্ছে কি, এটা মনে রেখো, এটা হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা প্রকাশ, প্রকাশ। আচ্ছা, এখন কি করতে হবে, এখানে পাওয়ার গুলো দিতে হবে, যথোপযুক্ত ঘাত সহ লিখতে হবে। তাহলে এর যেহেতু সামনে মূল সংখ্যা হচ্ছে 1, তাই আমরা এখানে একটা পাওয়ার দেব 1, আর ফ্লোরাইডের ঘনমাত্রার মূল সংখ্যা যেহেতু 2, তাই এখানে আমরা একটা স্কোয়ার দেব। তাহলে এটা হচ্ছে ঘনমাত্রা প্রকাশ। এখানে অনেকে 2 দাও, এখানে অনেকে 2 দাও, এই 2 কিন্তু দিবা না, ফ্লোরাইডের সামনে এখানে 2 দেওয়ার কোনো প্রয়োজন নাই। মূল কথা হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড থেকে যে সকল আয়ন পাওয়া যায়, ম্যাগনেসিয়াম 2+ আয়ন পাওয়া যায় আর ফ্লোরাইড আয়ন পাওয়া যায়, এই আয়নগুলোর যথোপযুক্ত ঘাত সহ ঘনমাত্রা পদের গুণফল হচ্ছে দ্রাব্যতার গুণফল, তাই এখানে 2 দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, তারপর এখন ম্যাগনেসিয়াম 2+ এর দ্রাব্যতা হচ্ছে S, তাহলে ঘনমাত্রা বা দ্রাব্যতা হচ্ছে S। একটা বিষয় মনে রাখবা, দ্রাব্যতা আর ঘনমাত্রা কিন্তু একই, অর্থাৎ দ্রাব্যতা এক প্রকার ঘনমাত্রা। তাহলে এখানে একটা হচ্ছে S ইনটু হচ্ছে এখানে হচ্ছে 2S এর উপর একটা হচ্ছে স্কোয়ার, তাহলে কি হচ্ছে, এখানে একটা হচ্ছে S আর এখানে হচ্ছে 2 দুগুণ 4 আর S এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে 4S কিউব হচ্ছে। তাহলে কেএসপি সমান কি হচ্ছে, কেএসপি সমান 4S কিউব হচ্ছে। এখন আমাদেরকে কি করতে হবে, এস এর মানটা নির্ণয় করতে হবে, এইটা হচ্ছে আমাদের নির্ণেয় মান। আর কেএসপি এর মান কিন্তু দেয়া আছে, কেএসপি এর মান কত দেয়া আছে, কেএসপি এর মানটা হচ্ছে এইটা 7.26 ইনটু 10⁻⁻⁹ তাহলে এখন এই মান যদি আমরা বসাই দিই তাহলে আমরা লিখতে পারবো S কিউব ইজ ইকুয়াল হচ্ছে 7.26 ইনটু 10⁻⁹ বাই হচ্ছে 4, কারণ এখানে একটা 4 ছিল, 4 দ্বারা ভাগ করা হলো। 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে মানটা কত পাবো, মানটা পাবো 1.815 ইনটু হচ্ছে 10⁻⁻⁹ হচ্ছে 9, ঠিক আছে। তাহলে S কিউব সমান যদি এত হয় তাহলে S সমান কত হবে, S সমান হবে এরকম, এখানে একটা কিউব হবে, তাহলে 1.815 ইনটু 10⁻⁻⁹। এই হিসাবটা করলে S এর যে মানটা আসবে, S এর যে মানটা আসবে সেই মানটা হচ্ছে কত, মানটা হচ্ছে 1.21 ইনটু 10⁻³
এত মোল পার লিটার। আচ্ছা, আসলো। এখন এই যে এইটাই কি ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা? এইটা কিন্তু ফ্লোরাইড আয়নের কিন্তু ঘনমাত্রা না। কেন না? কারণ এটা হচ্ছে এস এর মান। তাহলে কি হচ্ছে, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 2s, তাহলে 2s যদি হয় তাহলে 2 ইনটু হচ্ছে এস এর মান, অর্থাৎ 1.21 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 10 টু দি পাওয়ার 3। তার মানে হচ্ছে তাহলে কত হচ্ছে, 2 1 কে 2 দশমিক হচ্ছে 42 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে 3। তাহলে এইটাই কিন্তু হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে আমরা একটা কথা বলতে পারি, যদি দ্রাব্যতার গুণফল দেয়া থাকে তাহলে কিন্তু ঘনমাত্রা নির্ণয় করা যায়। দ্রাব্যতার গুণফল দেয়া থাকলে ঘনমাত্রা নির্ণয় করা যায়। আর আমরা এর আগের ইয়েটাতে কিন্তু দেখেছি, আমরা এর আগের অঙ্কটাতে দেখেছি যে যেখানে কি ছিল, যেখানে ঘনমাত্রা দেয়া ছিল তখন দ্রাব্যতার গুণফল নেওয়া যায়। তো আজকের মূলত আমাদের অঙ্কগুলো এটাই ছিল যে ঘনমাত্রা থাকলে দ্রাব্যতা এবং দ্রাব্যতা থাকলে ঘনমাত্রা নির্ণয় করতে পারতে হবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।